আদিত্য, কি? ও এখনো ওর থেকে ভালোবাসে। কাল তো তোদের রেজিস্ট্রি, তারপর আদিত্য ভাইয়া শুধুই তোর। তুই যা এখান থেকে, আমি বাঁচি মরি তাতে তোর কি রে ভাই? সকাল হতেই রুশাদ চলে যায় অর্থিতের বাসায়। কাল রাতে রায়ান বলেছে তো সব ঠিক হয়ে যাবে। তার ভাই সব ঠিক করে দেবে। আদিত্যকে সে আর ওই বাসায় থাকতে দেবে না, আঙ্কেল বললেও না। আর রেজিস্ট্রি হওয়ার অবধি ও নিজেও থাকবে না সেখানে। আদিত্য সহ একেবারে বেরিয়ে আসবে। অর্থির মাথার কাছে ওর বাবা বসে আছে, মেয়ের মুখের দিকে তাকাতে পারছে না। এখনো পুরোপুরিভাবে হুঁশ ফেরেনি। কেউ কিছুই জানে না, শুধু আয়ান ছাড়া। আয়ান মুখ খুলল। সবটা জানার পর চক্ষু সবার চরক কাজ। আয়ান শুরু থেকেই সবটা জানে। 3 বছর আগে তখন যদি সে থাকতো এত কিছু হতো না। বান্দরবন ছিল, এইটার সুযোগ নিয়ে অর্থিকে কেউ ফাঁসিয়েছে। ফিরে এসে সব জেনে খুব কষ্ট করে রূপের বাসায় সিসিটিভি ফুটেজ রেকর্ড পায় সে। আর সেই রেকর্ড পাঠিয়ে দেয় আদিত্য বাবা মায়ের কাছে। আদিত্য এতদিন জানতো অর্থি ট্রাপে পড়েছিল, কিন্তু ফুটেজ কে দিয়েছিল সেটা জানা ছিল। তাহলে সে আয়ান। আয়ান বোনের পাশে গিয়ে হাত ধরে আবার বলতে থাকে, টাকায় সব কিছু হয়। নিশি 6 মাস যাবত এসেছে। যখন আপুর 8 মাস চলছে, ওই বাসার সব ক্যামেরার ফুটেজ রেকর্ড আমার কাছে প্রথম থেকেই আছে। আপু বেশ মানে গুছিয়ে নিয়েছিল। রূপ বেশ ভালো, কিন্তু নিশির প্রতি আসক্তি খুব। তারপর আয়ান বেবি হওয়ার পরদিন থেকে কাল রাত অবধি সবকিছু বলে। সবার চক্ষু চড়ক গাছ। আদিত্য রাগে ফুঁসছে। সে জানতো রূপ মেরেছে, কিন্তু এসব জানতো না। রাগে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই অর্থির জ্ঞান ফিরে, হাতে ইশারা করে। আদিত্য কাছে যেতেই হাত বাড়িয়ে বাবা আয়ান আদিত্যর হাত নিয়ে বলে ডুকরে কান্না করে। আয়ান দ্রুত যায় খাবার নিয়ে আসে। মা অর্থিকে ওয়াশরুমে নিয়ে গোসল করাতে চাইল। আদিত্য না করলেও অর্থি শাওয়ারের নিচে দাঁড়িয়ে যায়। এবার অর্থি সুস্থ হোক, তারপর দেখে নেব রূপকে। আর তখন কে ওর সাথে এমন করেছে তাকে টেনে ছিঁড়ে ফেলবো। কথাগুলো শুনে রূপসার হাত পা কাঁপছে। আদিত্য তা জেনে গেছে ভিডিও ওসব ফেক ছিল। কাঁপতে কাঁপতে রায়ানকে কল দেয়। হ্যালো ভাইয়া। সব বলছিস? মনি বলো। আদিত্যদা সব জেনে গেছে। মানে কি? কি হয়েছে? শান্ত হও, ক্লিয়ার করে বলো। ভিডিও, ছবি যে ফেক ছিল সেটা সবাই জেনে গেছে। কিভাবে? এত জানি না, তবে সব জানার পিছনে আয়ান আছে। তোমাকে ওরা কিছু বলেছে? তোমার কিছু করেনি তো? ওরা কি জানে আমরা এসব করেছি? না, আমরা করেছিলাম এসব তা জানি না। যাক বাবা, বাঁচালে। শোনো, রিল্যাক্সে করো, কিছুই হবে না। রূপের সব কথা বলে বলল রুষা। কিন্তু মনে হয় না অর্থি এ বাসায় থাকলে আদিত্য আমাকে বিয়ে করতে রাজি হবে। চিন্তা করো না, কাল দাদু আসছে, সব ঠিক হয়ে যাবে। রাতের দিকে অর্থি অনেকটা সুস্থ, বারান্দায় বসেছিল। বাবা মা এসে অনেক কথা বলে গেল। বাহিরে আদিত্য রুষার বিয়ের প্রিপারেশন নেওয়া হচ্ছে। হায়রে নিয়তি, হায়রে ভাগ্য। নদীর একুল ভাঙে আর ও কুল করে, এমনটাই হচ্ছে। অর্থির সংসার ভেঙে যাচ্ছে আর আদিত্যর সংসার করছে। বুকের ভিতর চিনচিন ব্যথা করছে। আয়ান এসে অর্থির মাথায় চুপচাপ ওর বুকের সাথে লাগিয়ে ধরে, হাতে ফোন দিয়ে বলে, নাও তো মোনা, ফোনে দেখো। ফোনের গ্যালারিতে শুধুই সিনচ্যান কার্টুন। অনিচ্ছা সত্ত্বেও দেখা শুরু করে। দেখতে দেখতে একসময় অর্থি হাসতে থাকে। আয়ানের বুকের মাঝ থেকে 1000 টনের বোঝ নেমে যায়। সকাল হতেই রুষার দাদি মানে অর্থি চাচাতো দাদি আসে। অর্থির সব কথা শুনে বেশ চেঁচামেচি করে। অর্থির মা বাবা ওনাকে খুব সম্মান করে, আর এর সুযোগই সে বারবার নেয়। রেগে মেগে অর্থির রুমে যায়, গিয়ে ঘুম থেকে টেনে তুলে মেয়েকে বলতে থাকে,
কি রে মুখ পুড়িয়ে এখন এখন এখানে এসেছিস আমার রূপার সংসার ভাঙতে? নিজের সন্তানদের তো খাইছিস, এখন এই শুভ একটা দিনে? অনেক কথা অর্থিকে বলে, যার সারমর্ম এই যে অর্থি একটা অলক্ষী মেয়ে, নিজের সন্তানকে নিজে মেরেছে, স্বামীকে আটকে রাখতে পারেনি। সেই শুভ দিনে এখানে থাকলে রুষা আদিত্যর খারাপ হবে। তাকে এক্ষুনি বাসা থেকে অন্তত আজকের দিনের জন্য হলেও দূরে যেতে, আর রূপকে মাফ করে নিজের সংসার করতে। পুরুষ মানুষের একটু আধটু এমন সব শখ থাকবেই, মেনে নিতে হয়। অর্থি নিজের মায়ের দিকে খুব আশা নিয়ে তাকায়, কিন্তু মনে হয় তার মায়েরও একই কথায় সম্মতি আছে। দাদি চলে যাওয়ার পর মা বলে, বিয়ে তো কোনো ছেলে খেলা নয়, রূপকে আবার সুযোগ দে, সব ঠিক হয়ে যাবে। দাদুমণি চলে যাওয়ার পর কথাগুলো বুঝতে অর্থির কিছুটা সময় লাগলো। সময় লাগলেও সিদ্ধান্ত নিতে সময় লাগলো না। যাই হোক, সে রূপের কাছে ফিরে যাবে না। আদিত্য করুক বিয়ে, আমি তো না করিনি। কেনই বা করব? তার পবিত্র কুমারী মেয়ে চাই, যার ওপর শুধু তার স্পর্শ থাকবে। আমার শুধু বিয়ে নয়, দুটো সন্তান জন্ম দিয়েছিলাম। তার কথা মতো না আমি পবিত্র না কুমারী। আমি চারপাশে থাকলেও অবশ্য তার কোনো সমস্যা হওয়ার কথা না। আর রইল রূপকে মাপ করার, করব মাপ, একেবারে করব। বেশ খানিকটা সময় নিয়ে শাওয়ার নেয় অর্থি। বের হয়ে দেখে মা বসে আছে। অর্থি, আমার কথায় তোর হয়তো মনে হবে আমি তোর মা হয়ে এসব বলছি কেন, তবুও বলবো। জানিস তো, মেয়েদের জীবন বড্ড বেশি ভয়ঙ্কর। রূপ তোর স্বামী হয়তো সন্তানদের হারানো কিংবা কোনো এক কারণে ভুল পথে পা দিয়েছে, কিন্তু স্ত্রী হিসেবে তোর উচিত তাকে সুযোগ দেওয়া। হয়তো ভুল শুধরে নেবে। বড় কথা, আদিত্য রুষার বিয়ে। তুই এখানে থাকলে হয়তো হবে না এই বিয়ে। আমার কথা বোঝার চেষ্টা করিস। রূপকে ছাড়বি কার ভরসায়? আজ বাবা ভাই পাশে আছে, কাল হয়তো থাকবে না। আর আমার এ বাড়িতে কি সারা জীবন থাকতে পারবি? হয়তো তোর খারাপ লাগছে, তবুও বলবো তুই ফিরে যা, রুষাকে সুখী হতে দে। আর যদি না যাস তাহলেও অন্তত আজকের দিনের জন্য যা। মা কথাগুলো বলে যাওয়ার পরেই রুষা আসে। তার একটা কথাই, আদিত্যকে খুব কষ্টে পেয়েছি, কিন্তু এখনও তোকেই চাই। প্লিজ আদিত্যকে আমাকে ফিরিয়ে দে। তুই থাকলেও কোনো দিনও আমার হবে না। আমি তোর কাছে আদিত্যটাকে ভিক্ষা চাইছি, প্লিজ। রুষার কান্না দেখে অর্থির দম বন্ধ হয়ে আসে। আদিত্য কেন তাকে চাইবে? সে তো অপবিত্র। এই ঘরে আরাসের অনেক কিছুই আছে। অর্থি আরাসের ছবি আর একটি খেলনা নিয়ে কিছু না বলেই বেরিয়ে পড়ে। সে জানে তার কোনো জায়গা নেই এই বাড়িতে। রুষার মুখে ফুটে ওঠে বিশ্বজয়ের হাসি। অর্থি আবার ফিরে এলো রূপের বাড়িতে। কই যাবে, কি করবে? এই আশায় হয়তো রূপ মাপ চাইবে, আবার সব ঠিকঠাক হবে। কিন্তু সব চাওয়াই কি পূর্ণতা পায়? বাসার অবস্থা নাজেহাল, জিনিসপত্র ভাঙা, খাবার টেবিল অপরিষ্কার, আরো কত কি। বাইরে থেকে খাবার আনিয়ে খেয়েছে হয়তো। অর্থি চাল ধুয়ে ভাত চুলোয় দেয়, অন্যটায় ডাল সিদ্ধ, ভাতের সাথে আলু সিদ্ধ হয়েছে। একে একে ডিম সিদ্ধ করে বেগুন পুড়িয়ে নেয়। রান্নার ফাঁকে ফাঁকে সব গুছিয়ে ফেলে। শুকনো মরিচ ভাজার সাথে সাথে রুম থেকে বেরিয়ে আসে রূপ আর নিশি। কিছু বলতে না দিয়েই বলে, আপনারা বসুন, খেয়ে নিন, তারপরে কথা বলা যাবে। চুপচাপ বসে খাবার খায়। অর্থির গলা দিয়ে খাবার নামছে না। বিষম খেলে রূপ পানি দিয়ে, কিন্তু অর্থি নেয় না। খাওয়া শেষ। আপনারা বিয়ে করে নিন, বাহিরে মেলামেশা করলে ভালো দেখায় না। তাহলে তুমি? আপনাদের আশ্রিতা হয়ে না হয় এখানেই থাকবো। না, তা হয় না। আমি তোমাকে আমার সামনে কিভাবে সহ্য করব? আমি পারবো না। আমি আমার স্বামীকে কারোর সাথে ভাগ করব না। বিনিময়ে অর্থি তাচ্ছিল্যের হাসি হাসে। তাছাড়া তোমার সামনে জীবন পড়েই আছে। তুমি যদি এখানে থাকো তাহলে তোমার কষ্ট হবে বোন। আমি আপনার স্বামীর উপর অধিকার দেখাতে যাব না। আপনারা বললেন না যে আমি আশ্রিতা, তাই বললাম। তুমি বললে কি হবে?
আমি সতীন নিয়ে সংসার করতে পারবো না। আমাদের বিয়ের আগে তোমাদের ডিভোর্স হওয়া দরকার। তাহলে উকিলকে বলুন, আমার সমস্যা নেই। অর্থি নিশির মাঝে রূপ একটা কথাও বলেনি। অর্থি 2 ঘন্টার মধ্যে পুরো বাসাকে নতুন বইয়ের মতো সাজিয়েছে, সাথে নিশিকেও। এই প্রথম মনে হয় কোনো মেয়ে তার সতীনকে কনে সাজে সাজিয়ে দিল। রান্না, মিষ্টি, বাসর সব রেডি। রূপকে সাদা পাঞ্জাবিতে বেশ মানিয়েছে। ইস, এইভাবে তাকিয়ে থাকলে অর্থির নজর লেগে যাবে রূপের। অর্থি খুব ইচ্ছে করছিল রূপকে ছোঁয়ার, কিন্তু নিশি হয়তো ভালো চোখে দেখবে না। অর্থি নিজেই অধিকার ছেড়ে দিয়েছে, কারণ রূপ চায় না তাকে। উকিল এলো, ডিভোর্স হলো। রূপ একটাবার না করলো না, একটা কথাও বলল না। অর্থির কান্না পাচ্ছে খুব, আর রূপের প্রতি অধিকার রইল না। সবটা ভুলে নতুন শুরু করা জীবন আজ শেষ। কাঁপা কাঁপা হাতে নাক ফুল খুলে এগিয়ে দিল অর্থি নিশির দিকে। এটা তুমিই রাখো, আমি তোমার ব্যবহার করা জিনিস ব্যবহার করব না। মুখে হাসি ফুটিয়ে অর্থি বলে, আমার ব্যবহার করা স্বামী ব্যবহার করবেন, এটা তো শুধু নাকফুল মাত্র। পিছন ফিরে তাকায়নি সে। আরাসের জিনিসগুলো নিয়ে চলে এসেছে। মাঝ রাস্তায় বসে জীবনের হিসাব কষতে থাকে। কি পেল, কি হারালো। পাওয়ার কিছুই নেই, শুধু হারানো। ছোট্ট পিচ্ছি অর্থির জীবনে আদিত্য এলো। কিশোরী বয়স থেকে আগলে রাখলো, হঠাৎ সব তছনছ হয়ে গেল এক রাতে। তারপর রূপের সাথে সংসার। অরুণিমা, আরাস এলো, চলেও গেল। আবার নিশির ঝড়ো হাওয়ায় গোছানো সংসার বালির সংসারে পরিণত হলো। আজ সেই সংসার আর নেই। ডান দিকে যে রাস্তা গিয়েছে তার বাবার বাসার সামনে, সেই বাসায় হয়তো এতক্ষণে আদিত্য রুষার বিয়ে শুরু হয়ে গেছে। আর বামে রূপ নিশির। সবার গোছানো জীবনে কোনো জায়গা নেই। চোখ মুছে সামনের রাস্তায় এগিয়ে যাচ্ছে। হয়তো আর কখনো ফিরবে না এই শহরে। হয়তো তার মৃত্যুর খবর আসবে না সুখী মানুষগুলোর জীবনে। লাশের দাফন হবে বেওয়ারিশ হিসাবে। সময় প্রবাহমান। কেটে গেছে 2 মাস। 2 মাস সময়ের মধ্যে একটা দিনও রাতে ঘুমের মেডিসিন ছাড়া ঘুমাতে পারেনি অর্থির বাবা। মাইন্ড অ্যাটাক হয়েছে 2 বার। মুঠো ভর্তি মেডিসিন বাঁচিয়ে রেখেছে তাকে। ছেলে মেয়ে দুটো কই আছে জানে না সে। বেশি চিন্তা হয় মেয়ের জন্য। আচ্ছা, সত্যি কি মেয়েটা মরে গেছে? চোখ বন্ধ করলে ভেসে ওঠে সেই রাতের স্মৃতি। কিছুক্ষণ পর শুরু হবে আদিত্য রুষার বিয়ে। সামাজিকভাবে বেশ কয়েকজন মানুষ এসেছে বিয়েতে। আদিত্য আজ অফ হোয়াইট পাঞ্জাবি পরেছে, আর রুষা অফ হোয়াইট লাল পাড়ের শাড়ি। বেশ মানিয়েছে দুজনকে। সারাদিন আয়ান বাসায় ছিল না। বাসায় ঢুকেই চিৎকার শুরু করে। রাগে অস্থির হয়ে যাচ্ছে সে। মায়ের কাছে গিয়ে হাত শক্ত করে ধরে টেনে নিয়ে আসি ডাইনিং রুমে। তুমি যদি আমার মা না হতে না, তাহলে আমি ঠাটিয়ে তোমার গালে 2টা থাপ্পড় মারতাম। নিজেকে কি মনে করো? দায়িত্ব দায়িত্ব দেখাচ্ছ রোষার প্রতি? নিজের মেয়েকে এসব বলতে বাধলো না? আমার মোনা পাখির যদি কিছু হয়, আমি তোমাদের সবাইকে জেলের ভাত খাবো বলে রাখলাম। শান্তশিষ্ট আয়ানের এই রূপ দেখে সবাই অবাক। আদিত্য থামাতে গেলে আদিত্যকে বলে, উফ, স্পর্শ করবে না। তোমার বিয়েতে ব্যাঘাত ঘটানোর জন্য সরি। বিয়ে করে নাও, আমি একাই যাব মেয়েটাকে খুঁজতে। তুমি বিয়ে করো। আর শোনো তোমরা, গুড নিউজ আছে। ওর থেকে খুঁজে পাচ্ছি না। আমার সোকাল মা তোমার বিয়েতে ঝামেলা না হয় সেজন্য ওকে চলে যেতে বলেছে। আর রূপকে ডিভোর্স দিয়ে ওর বাসর সাজিয়ে কোথায় গেছে আমি জানি না। আমি ওকে পাচ্ছি না। আল্লাহর কাছে দোয়া করো ও যেন মরে যায়, ওর লাশ যেন না পাই। আদিত্যের রুষা আছে, রূপের নিশি। ওর তো কেউ নেই। অলক্ষী কুলক্ষী মরাই ভালো। সেই যে চলে গেল আজ অব্দি আসেনি। মেয়েটা ছেলেটাকে আঁকলে রাখত, কিন্তু ভাই যে বোনকে এইভাবে ভালোবাসতে পারে জানা ছিল না। হতবম্ব রুষা তাদের দায়িত্ব কোনোদিন তফাৎ করেনি ভাতিজি আর মেয়ের মাঝে। ভাইটা অকালে মরে গেল দায়িত্ব দিয়ে। দায়িত্ব কি ফেলে দেওয়া যায়? চোখ লেগে এসেছিল অর্থির বাবার। হঠাৎ কারোর চিৎকারে হন্তদন্ত হয়ে ছুটে ডাইনিং রুমে। আয়ান চুলের মুঠি ধরে
টেনে হিচড়ে নামাচ্ছে রুষাকে। চোখে মুখে রাগ, কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো পেটাচ্ছে। রুষা চিৎকার করছে কিন্তু লাভ হয়নি। আয়ান জোরে জোরে বলতে থাকে, ঠিক এইভাবে রূপ আমার বোনকে মেরেছিল। কষ্ট হচ্ছে? আরও হবে। তুই তো সুস্থ, আমার বোন অসুস্থ ছিল। দেখ কেমন লাগে। আদিত্য বাইরে থেকে এসে থামাতে চাইলে বলে, আয়ান, কি হচ্ছে কি? ছাড় ওকে। ওহ মিস্টার আদিত্য আহমেদ, আপনার স্ত্রীকে মারছি বলে লাগছে? হ্যাঁ লাগবেই তো, যতই হোক পবিত্র মেয়ে বলে কথা। কিন্তু কি জানেন, শরীর কখনো পবিত্র হয় না, পবিত্র হয় মন। আজকে ওর জন্য আমার বোনের এই অবস্থা। এতটা হিংসে যে আমার বোনের সম্মান নিয়ে এত কিছু। ততক্ষণে পুলিশ এসে গেছে। রায়ানকে ধরে নিয়ে আসা হয়েছে। রায়ানের ল্যাপটপ ঘেটে জানা গেছে রায়ান সব ফেক ভিডিও ছবি বানিয়েছিল, কিন্তু রুষার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তখন আয়ান ল্যাপটপের ফুটেজ চালু করে, যেখানে স্পষ্ট দেখতে পাচ্ছে রুষা কাউকে বলছে যে আদিত্য আয়ান সব জেনে গেছে যে ভিডিও ছবি ফেক ছিল। রুষা অনেক মাপ চাইলেও এবার আর মাফ করল না অর্থির বাবা। ভাগ্যিস আয়ানটা ছিল, না হলে এসব জানতো না। কাল রাতে কি মনে করে যেন ফুটেজ চেক করছিল আয়ান, তখন এসব চোখে পড়ে। রুষা ভাইয়ের কেবল রায়ানকেই বলে। রায়ানের ফ্ল্যাটে যেতে দেখে নেশায় টাল হয়ে পড়ে আছে। ল্যাপটপ ঘেটে সব পায়। এতটা রাগ হচ্ছিল না, সব প্রমাণ নিয়ে সকাল অবধি অপেক্ষায় শুধু। মাকে খুঁজে পেয়েছিস আয়ান? তাতে তোমাদের কি আদিত্য? রুষা আছে তো তোমাদের ছেলে মেয়ে, আমি মরি বাঁচি তোমাদের কি? আর হ্যাঁ মিস্টার আদিত্য আহমেদ, আপনি যতই চেষ্টা করুন না কেন, আমি আপনার স্ত্রীকে সহজে ছাড়বো না। আপনি দেখেন, আমিও দেখে নিব। আগে তো মেয়েটাকে খুঁজে পাই, তারপর কাউকেও ছাড়বো না, না আপনাকে না রূপকে। গুনে গুনে হিসেব নিব। ভালো থাকবেন। দাঁড়াও আয়ান, অনেক কথা বললে জানি রাগ করে। যে ছেলে এত কিছু জানে সে কি এটা জানে না আমি রুষাকে বিয়ে করিনি? জানে, কিন্তু রাগের দৃষ্টিতে বলছো কিনা। তুমি যেমন তোমার মনা পাখিকে খুঁজছো, আমিও আমার পিচ্চিকে দিনরাত খুঁজছি। আমরা সবাই ওকে ছাড়া অসম্পূর্ণ। আয়ান তাচ্ছিল্যর সাথে হাসে আর বলে, অসম্পূর্ণ হলে সেদিন ওকে অবিশ্বাস করতে না। দেখতে দেখতে কেটে যায় আরো 4 মাস। এখনো কেউ জানে না মেয়েটা কোথায় আছে, কিন্তু মনের কোথাও একটা আশা নিয়ে আছে হয়তো মেয়েটা ফিরে আসবে। কিন্তু যদি মরে যায়? না, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তাহাজ্জুদ নামাজে সিজদাতে শুধুই অর্থি ফিরে আসা চাই ওর বাবা। দিন যে ফুরিয়ে আসে তার খুব ভালোভাবেই সে বোঝে, মেয়েকে না দেখে মরেও শান্তি পাবে না। আয়ানের ব্যবহারে আদিত্য অবাক হয় মাঝে মধ্যে। সে কি সত্যিই জানে না অর্থি কোথায়, নাকি বলতে চাইছে না? আজকাল দিনগুলো বড্ড ক্লান্তিকর যায় অর্থির। সারাদিন পরিশ্রমের পর রাতে যখন বিছানায় ঘুমায় ঘুম চলে আসে, মাঝরাতে ঘুম ভেঙে যায়। দুজন মানুষের স্মৃতি বড্ড পোড়ায়। না, সে আদিত্য রূপকে নিয়ে ভাবে না, ওর চিন্তায় তাদের অস্তিত্বই নেই। কিন্তু অরুণিমা আরাশকে সে ভুলতে পারে না। এখানে সবাই ওকে মা বলে ডাকে, কিন্তু তবু তৃপ্তি বিষাদ চূড়ায়। হ্যাঁ, অর্থি বেঁচে আছে, ছোট্ট একটা চাকরি করে দিন চলছে। বেতন বেশি না, 7,000 টাকা। তবুও লাগে না অর্থির। অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম একসাথে এখানে, তাদের সবার দেখাশোনার দায়িত্ব আছে। সারাদিন সবার মা ডাক শুনতেই দিন কেটে যায়। পরিবার সন্তান হারিয়ে এদেরকে নিয়ে বেঁচে আছে সে, তবুও কোনো অভিযোগ নেই। সকালে উঠে সব কাজ অন্য একজনকে বুঝিয়ে বেরিয়ে গেল অর্থি। যাওয়ার সময় পাশের দোকান থেকে মোমবাতি আগরবাতি কিনে নিল। আজকে যে তার সন্তানদের জন্মদিন। 1 বছর আগেই তাকে নিঃস্ব করতে পৃথিবীতে এসেছিল তারা। মাঝে মধ্যে ভাবে ভালোই হয়েছে মরে গেছে, না হলে এই দুনিয়ায় বড্ড বেশি ভয়ঙ্কর। সন্তানদের কবরের পাশে বসে নীরবে কাছে সে হাত দিয়ে স্পর্শ করাতে আর নীরব থাকতে পারল না। চিৎকার করে কাঁদতে লাগলো।
মসজিদের ইমাম সাহেবের বউ এসে মাথায় হাত রাখল। কিছুই অজানা নয় তার। মেয়েটার কষ্ট দেখে সত্যি কষ্ট হচ্ছে। দূর থেকে আদিত্য কাউকে দেখতে পাচ্ছে। খুব সময় লাগলো না তার। দৌড়ে কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। ছাড়িয়ে সামনের দিকে তাকাতেই চমকে যায় সে। দ্রুত চলে যেতে নিলে আদিত্য কষিয়ে থাপ্পড় মারে। তাল সামলাতে না পেরে পড়ে যায় অর্থি। কাল রাত থেকে কেন যেন মনে হচ্ছিল অর্থি আজকের দিনে এখানে আসবে। পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, আজ যে তার সন্তানদের জন্মদিন। ভাগ্যের সময় থাকতে এসেছিলাম। অর্থিকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে আদিত্য কাউকে কল দেয়, কিছুর ব্যবস্থা করতে বলে। তারপর অর্থিকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে নেয়, না হলে উঠে চেঁচামেচি করবে। টানা 17টা মিসড কল দেখে চমকে যায় আয়ান। মোনা পাখি ঠিক আছে তো? সিকিউরিটি গার্ডকে কল দিতেই বলে কেউ একজন অর্থি ম্যামকে নিয়ে গেছে। আয়ান রেগে ফেটে যাচ্ছে, তার থেকে বেশি ভয়। কিন্তু কে নিল? বোন কই আছে আয়ান শুরু থেকে জানে। ওর সাথে সবসময় ছদ্মবেশে সিকিউরিটি গার্ড থাকে, আজকেও ছিল। যেখানে ও ছিল খুশি ছিল, তাই তো আয়ান ওকে নিজের মতো সময় দিয়েছে। তবে আজ কে এলো? তবে কি? ছবি পাঠাতেই আয়ান শিওর হলো আদিত্যদা। গার্ডদের না করে দিল কিছু করতে, কারণ তার বোন এখন সবচেয়ে নিরাপদ মানুষের কাছে আছে। অর্থির ঘুম বেশ খানিকক্ষণ পরে ভাঙে। কিছু কিছু মনে আছে। ব্ল্যাক জিন্স, স্কাই ব্লু শার্ট। আদিত্যদা? হ্যাঁ, আদিত্যদা ছিল। উঠে বসতেই দেখে বারান্দার সাদা পর্দাগুলো বাতাসে সরে সরে যাচ্ছে। সিগারেট হাতে দাঁড়িয়ে আছে আদিত্য। উঠে দেখে ফিরে এলো তার কাছে, কিন্তু অর্থি তাকে স্পর্শ করতে দিতে নারাজ। কেন করবে সে? কোন অধিকারে? বেশ খানিকটা তর্ক বিতর্ক হয়। অর্থির এক কথা, সে অপবিত্র, কেন তাকে আদিত্য স্পর্শ করবে? তার থেকে তাকে মেরে ফেলুক, কারণ সে তো আত্মহত্যাও করতে পারছে না। আদিত্য রেগে গিয়ে বলে, মরবি? মরতে চাস? আচ্ছা মারবো, তার আগে এখানে সিগনেচার কর। এটা কি? তোর মৃত্যুর পর তোর শরীর তুই স্বেচ্ছায় দান করছিস। অর্থি একবারও চিন্তা না করে সাইন করে দেয়। তারপর আদিত্য তাকে হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। বাহিরে গিয়ে অর্থির চোখ ছানা পড়া। কি দেখছে এসব? চারপাশে শুধু পানি আর পানি, পানির মধ্যে ভাসমান কটেজ। তার মানে কি আদিত্য ওকে নিয়ে সিঙ্গাপুরে আছে? কেননা বিয়ের পর ওদের এখানে আসা নিয়ে আদিত্যর প্ল্যান ছিল। পানি খুব ভয় পায় সে, হাত পা খুব কাঁপছে। আদিত্য হাত ধরে পিছনে দাঁড়িয়ে। খুব কান্না পাচ্ছে অর্থির। সে যে আর একটা নিশিতা হতে চায় না, চাইছে না সে রুষাও তার মতো কষ্ট করুক। আদিত্যদা কেন বুঝছে না? উপরওয়ালা কেমন পরীক্ষা নিচ্ছে? অতীত থেকে ছুটতে গিয়ে অতীতে জড়িয়ে যাচ্ছে সে। আদিত্য হালকা ধাক্কা দিতেই পানিতে পড়ে যায় অর্থি। আদিত্যর মুখে পৈশাচিক হাসি। তুই তো মরতে চাস তাই না? নে মরে যা। অর্থি পানির মধ্যে হাত পা ছুটতে থাকে। সে যে সাঁতার পারে না। যাক, বেশ ভালোই হলো, মরেই যাচ্ছে সে। আদিত্যর বড্ড হাসি পাচ্ছে। অনেকদিন পর অর্থি আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে। অনেকটা পানি খেয়ে নিয়েছে। আদিত্য অর্থিকে ডিভানে শুয়ে ওর পাশে শুয়ে পড়ে। বড্ড জোরে জোরে শ্বাস নিচ্ছে। অর্থির পানিতে ফোবিয়া আছে। বেশি পানি প্রচণ্ড ভয় পায়। সেবার সবাই মিলে সেন্ট মার্টিন গিয়ে এক মুহূর্তের জন্য আদিত্যর হাত ছাড়েনি। আদিত্যর হাত ছাড়তে হলে আগে আয়ান এসে এক হাত ধরত। তারপর অর্থি কিছুটা শান্ত হয়েছে। অর্থির অস্থিরতা আরেকটু বাড়াতে ক্ষতি কি? অর্থিকে সুযোগ না দিয়ে আদিত্য ঠোঁটে ঠোঁট রাখে। একে তো পানি থেকে উঠেছে, আর একদিকে আদিত্যর এমন ব্যবহার অর্থির বেশ কষ্ট হয় দম নিতে। আদিত্য বুঝে অর্থির অনেকটা শান্ত হয়ে এসেছে। আদিত্য ঠোঁট অর্থির গলায় নেমে এলে কিছুক্ষণ পর যখন ওর বুকে মাথা রাখবে, তখন অর্থি আদিত্যকে সরিয়ে দেয়।
আদিত্য অর্থির এমন ব্যবহারে প্রচণ্ড রকম রেগে যায়। এক হাত দিয়ে গলা চাপ দিয়ে বলে, এই বুকের এই বুকে এই রূপ মাথা রাখতো, তাই না? তাই তুই এমন করছিস? এইবার অর্থি সত্যি মনে হচ্ছে ও মরে যাবে। আয়ান জলদি জলদি সবকিছু গোছাচ্ছে। দ্রুত সিঙ্গাপুর যেতে হবে। আপু ওখানে আছে। যেতে 4.5 ঘন্টার মতো লাগবে। এক মুহূর্ত ভাবলো, আবার কি ভেবে যেন আজকের টিকিট ক্যান্সেল করে দিল। প্রয়োজন আছে। আদিত্য অর্থিকে একা কিছু সময় থাকতে দেওয়া প্রয়োজন। হয়তো সব ঠিকঠাক হবে, কিন্তু সে তো তার বোন কি চেনে, এত সহজে মানবে না। আল্লাহ আদিত্য তাকে সহ্য করার ক্ষমতা দিক, কারণ অর্থি ইমোশনাল হলে সামনের মানুষের মাথা কাজ করার মতো থাকে না। তার করা কাজে নিজেকে যে সে বর্বরভাবে অত্যাচার করার ক্ষমতা নিয়ে জন্মিয়েছে। আদিত্য রাগ, মান, অভিমান, সহ্য শক্তি, ভালোবাসা, অবহেলা সবকিছুর মাপকাঠি অর্থি। হ্যাঁ, হয়তো সে ভুল করেছিল, কিন্তু 4 বছর শুধু কষ্ট পেয়েছে। শুধু কি তাই যে অর্থির গায়ে নিজের জোরে স্পর্শ করতো না, তার উপর কি সব বয়ে গেছে? অর্থির স্পর্শ তার জন্য সব, কিন্তু প্রত্যাখ্যান মোটেও মেনে নেওয়া যায় না। অর্থির ঠোঁট কাঁপছে। ধীরে ধীরে বলল, স্পিড বোর্ডে কে আসছে? আদিত্য তাকিয়ে দেখে সত্যিই কেউ আসছে। অর্থিকে কোলে নিয়ে ওয়াশরুমে রেখে আসে। শ্যাম্পু করে জলদি বের হবি, নইলে। নাইলে কি আবার মারবে? মেরেই ফেলো না। আদিত্য কিছু না বলে অন্য ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বের হয়। আদিত্য খাবার অর্ডার করেছিল, তাই নিয়ে এসেছে। 15 মিনিট হয়ে গিয়েছে, মেয়েটা বের হয়নি। ভেজা কাপড়ে কাঁপুনি ধরে গেছে। কি পরবে? কাপড় কই? আদিত্যর হঠাৎ মনে হলো, ইস, কাপড় তো দেওয়া হয়নি। নক করে কাপড় দিতেই চলে এলো। খাবার টেবিলে গোছাচ্ছিল সে। অনেকদিন পর আজ আবার দুজনে একসাথে। অর্থিটাকে রুমে ঢুকতে নিলে অর্থি বলে, বাইরেই থাকুন বলি যে, শুধু শাড়ি কিভাবে পরবো? মানে? মানে শুধু শাড়ি দিয়েছেন। আদিত্য রুমের ভিতরে ঢুকতেই ছানা বড়া। অর্থি টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। চুল থেকে টুপটাপ পানি পড়ছে। যে কোনো প্রেমিক পুরুষ হৃদয়ে রক্তক্ষরণের জন্য যথেষ্ট নয় কি? অর্থির গাল দুটো মনে হচ্ছে কমলা লেবু, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আদিত্য চুপচাপ অর্থিকে সব দিয়ে বাইরে চলে আসে। চোখ জ্বলছে, গা গরম হয়ে গেছে, চোখ দুটোও লাল। বড্ড কষ্ট হচ্ছে আজকে নিজেকে শান্ত করতে। বেশ খানিকক্ষণ পার হলেও অর্থি আসে না। আদিত্য গিয়ে দেখে শুয়ে আছে। কোলে তুলে নিয়ে খাবার টেবিলে। কথায় কথায় কোলে নেন, ভার লাগে না? আদিত্য চুপচাপ। খাবার মুখে দিতেই অর্থি সরিয়ে দিয়ে বলে, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? নিজের রক্ষিতা বানানোর জন্য? এবার রেগে ওঠে, কষিয়ে থাপ্পড় মারে। এই নিয়ে 3বার থাপ্পড় খেলো। অর্থি চুপচাপ বসে আছে। আদিত্য আবার খাবার এগিয়ে দিতেই চুপচাপ খেয়ে নিল। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আদিত্যর সাথে এখানে আছে, তবুও শুধু আদিত্য খাওয়ার সময় ওর কাছে আসে, খাইয়ে দিয়ে চলে যায়। মাঝে মধ্যে কথা বলতে নিলেই দুজনের ঝগড়া লাগছে। অর্থি এক কথা, কেন সে এখানে? গোসল সেরে স্কাই ব্লু কালারের শাড়ি পরে অর্থি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিল। নাভি থেকে 4 আঙ্গুল নিচের দাগ, বড্ড বেশি পোড়াই তাকে। কায়া দেখলে মায়া বাড়ে, কথাই আছে না? আদিত্য নিজেকে কষ্ট দিচ্ছে সিগারেটের সাথে। পণ্ডিতের রুমে এসে অর্থিকে দেখে দাঁড়িয়ে যায়। চুল থেকে টপ টপ পানি পড়ছে কোমরে। চলে যেতে নিলে অর্থির শার্টের কলার চেপে ধরে আদিত্যর পায়ের উপর দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, কেন করছেন এসব? জানি না। ভালোবাসেন আমায়? জানিস না? সারা জীবন আপনাকে সবাই আমার দ্বিতীয় স্বামী বলবে। পারবেন মেনে নিতে সমাজের সব খোঁটা? পারবেন আমার নাভির নিচে এই ডাকটা সহ্য করে গ্রহণ করতে? পারবেন কুমারিত্বহীন অর্থিকে মেনে নিতে? আদিত্যর কথা শুনে নিজের প্রতি আরো রাগ হয় অর্থির। সে রুষাকে ঠকাচ্ছে যে।
আদিত্য অর্থিকে শক্ত করে জড়িয়ে ধরে, পায়ের উপর ভর দিয়েই নিয়ে যায় ব্যালকানিতে। পরিবেশটা বড্ড বেশি সুন্দর। আদিত্য সেই চিরাচেনা গন্ধ যেন অর্থিকে বারবার বলছে, আদিত্য তোর ছিল, ফিরে দিস না। কিন্তু রুষা, দূর থেকে স্পিড বোট করেই কেউ এলো, ফুল লাগিয়ে দিয়ে বলল, কংগ্রেস মিসেস আর্থিয়তিত আহমেদ। আয়ানের দিকে অসহায়ভাবে তাকায় অর্থি। কি বলছিস এসব? তুমি এখানে আসার পর কোথাও সাইন করেছো? হুম। ওটা তোমাদের রেজিস্টার পেপার ছিল মনে পাখি? মানে কি? মানে যে তাই। জোর করে বিয়ে করে লাভ নেই রুষা, আপুকে কষ্ট দিতে পারবো না। তার থেকে বরং মরেই যাই, রুষা অন্তত সুখী হবে। আদিত্য আয়ান একটু দূরে ছিল, অর্থি ছুরি ততক্ষণে হাতে চালিয়ে দিয়েছে। দৌড়ে এসে ধরতেই বেশি লাগেনি, জায়গা মতো লাগলে খবর ছিল। আদিত্য রেগে আয়ানকে বলে, আয়ান, প্লিজ কিছুক্ষণ সময়ের জন্য বাইরে গিয়ে সব ব্যবস্থা করো। আমি চাই না তোমার সামনে তোমার বোনকে কষ্ট দিতে। আয়ান অর্থির মাথার কাছে বিছানায় বসেছিল, বোনের কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বেরিয়ে যায়। আদিত্য দরজা লাগিয়ে দিয়ে এসে বেডরুমে দরজা লাগায়। অর্থি চুপচাপ শুয়ে আছে। সে জানে এখন বেশি তিরিং বিরিং করলে 12টা বাজবে। আদিত্য এসে চুপচাপ অর্থির পাশে শুয়ে পড়ে। এ যেন ঝড়ের পূর্বাভাস। কিছুক্ষণ পর অর্থি উঠতে নিলেই আদিত্য ধমক দিয়ে শুয়ে থাকতে বলে। শুয়ে শুয়ে আদিত্য এক প্যাকেট সিগারেট শেষ করেছে। ঘরে ধোঁয়া ভরে গেছে। আদিত্য রাগ অর্থি জানে, এখন তাকে শান্ত করা প্রয়োজন। চুপচাপ সরে গিয়ে আদিত্যর বুকে মাথায় রাখতে আদিত্য হাতে সিগারেট অর্থির পিঠে লাগে। বেশ চেঁচিয়ে ওঠে। চিৎকার বন্ধ করতে আদিত্য ঠোঁটে রাখে অর্থির ঠোঁট। 6 মাস 17 দিন পর রূপ অর্থির খোঁজ পেয়েছে। আল্লাহ তার ডাক শুনেছে। সে কি না করেছে ওর সাথে। না, অর্থিকে আর দূরে রাখবে না সে। দরকার হলে ওর পায়ে ধরে মাপ চাইবে, তবুও তার অর্থিকে চায়। অর্থির বুকেই যে সে পেয়েছিল সব থেকে নিরাপদ আশ্রয়ের স্থান। সকাল হতেই আয়ান এসে হাজির, হাতে একটা পেপার। কিছু একটা হয়েছে চোখে মুখে, লেপ্টে আছে হাসি। আদিত্য কাগজ দেখে আরো খুশি হলো। অর্থির অ্যাডমিশন হয়ে গেছে, সাথে আয়ানের। আদিত্য আয়ানের সাথে অর্থি পাড়ি দিল কানাডায়। লেখাপড়া আদিত্য আয়ান সংসার নিয়ে বেশ ভালো আছে অর্থি। মাঝে মধ্যে বাবা আসে, মা আসে। প্রথমে তো মায়ের সাথে আয়ান কথাই বলতে দেবে না। এখন কেন মেয়ের প্রতি আহ্লাদ আসছে তার। সবাই বোঝানোর পর সব ঠিকঠাক হয়। মা নিজেও অনুতপ্ত। রুষার ব্যাপারটা জানার পর অর্থি বেশ রেগে যায়। এটা আশা করেনি, কিন্তু আয়ানের সাথে পেরে ওঠেনি। রুষার শাস্তি কমাতে পারেনি। দেখতে দেখতে কেটে গেল 2 বছর। ওর থেকে আগের মতো অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে, কিন্তু ওই যে দাগ, ওর থেকে অতীত ভুলতে দেয় না। আদিত্য অধিকার চায়নি, অর্থিও দেয়নি। অর্থের আশেপাশে আছে, এটাই অনেক। তাছাড়া কিছু সময় দেওয়া প্রয়োজন। ছুটির দিন রান্নায় সবাই অর্থিকে সাহায্য করছিল। আঠা মাখাতে গিয়ে আদিত্য আয়ানের সামনে অর্থি যাচ্ছে তাই অবস্থা। অর্থি 2 জনকে কিচেন থেকে বের করে দিয়েছে। অর্থি ইদানিং বেশ জনপ্রিয় লেখিকা। জীবনের পাওয়া শিক্ষা, অবস্থা, পরিবেশ মেয়েটাকে অনেক শিখিয়েছে। তাছাড়া এখন সে সিরিয়া নিয়ে বেশ লেখালেখি করে আলোচনায় উঠে এসেছে। আয়ান আদিত্য ওর বিয়ের কাজ করেছে। এত এত মেল, মেসেজ, ভয়েস ক্লিপ চেক করছিল 2 জন। কিচেনের ভিতরে টেবিলে বসে এসব করছিল। হঠাৎ একটা ভয়েস ক্লিপ দেখে, সেন্ট ফ্রম বাংলাদেশ। হয়তো কোনো ফ্যান দিয়েছে। অর্থির রান্না শেষ, টেবিলে খাবার দিতেই আদিত্য রেকর্ড অন করে। কেমন আছো অর্থি? আশা করি ভালো আছো। চিনতে পেরেছো? হয়তো বা হয়তো না। আমি নিশি, যে তোমার সব কেড়ে নিয়েছিলাম। জানো তো অর্থি, যখন তোমার বাচ্চারা মারা গেল তখন আমি মনে মনে বেশ খুশি হয়েছিলাম। কেন হব না? রূপকে যে পিছুটান থেকে মুক্তি দিয়েছে ওরা। হয়তো ওরা বেঁচে থাকলে কখনো রূপ আমার হতো না। কিন্তু সন্তান হারানোর যে কষ্ট মন, আমি এখন বুঝি। জানো তো,
তুমি চলে যাবার পর বুঝতে পারি আমি কনসিভ করেছি। জানো তো, খুব খুশি হয়েছিলাম সেদিন, কারণ আমার সব স্বপ্ন পূরণ হতে চলেছে। কিন্তু যখন 8 মাস চলছে তখন দ্রুত ছুটতে গিয়ে পাপ ফসকে পড়ে যায়, আমার বাচ্চাটা মারা যায়। ডাক্তার বলে আমি আর মা হতে পারবো না। এক রাতের মধ্যে আমি সব হারিয়ে ফেলেছি। কেন সব বলছি জানো? পরে বলছি, আগে শোনো। রূপ তোমার জায়গায় আমাকে কখনোই দেয়নি। আমি যখন দেশে ফিরে এলাম, রূপকে ছাড়া আমি থাকতে পারছিলাম না। যে কোনো মূল্য হোক আমার ওকে চাই। তাই আমি ওকে প্রতিদিন কফির সাথে একটু একটু করে ড্রাগ দিতে থাকি। যখন ও অচেতন হয়ে যেত, শুধু আমার থাকতো। এছাড়া তোমার নামে বাজে কথা তো ছিলই। ধীরে ধীরে রূপ আমার হলো। যেদিন তুমি এসেছিলে, রূপ তোমায় মেরেছিল, সেদিন রূপ হুঁশেই ছিল না। যখন সব মনে পড়ে, তোমার কাছে যেতে চাইলেও পারিনি। ডিভোর্স দিয়ে চলে গেলে। রূপকে একবার ও জিজ্ঞেসও করলে না। অপরাধ বোধ ওকে শেষ করে দিচ্ছিল। যখন শোনে তোমাকে পাওয়া যাচ্ছে না, তখন পাগলের মতো খুঁজতো। আমি তখন আর ড্রাগ দিতাম না, কারণ রূপ তখন লিগালি আমার। কারণ সেটা হয়তো ভুল ছিল। একদিন হঠাৎ জানতে পারে তোমার নাম সিঙ্গাপুরে যাওয়ার ফ্লাইটে প্যাসেঞ্জার লিস্টে পাওয়া গিয়েছে। আঁকপাঁচ কিছু না ভেবে দ্রুত সেখানের জন্য বের হয়। রাস্তায় অ্যাক্সিডেন্ট অবস্থা খুব খারাপ। আমি দ্রুত পায়ে ছুটতে গিয়ে পড়ে যাই। আমার বাচ্চা মারা যায়। রূপ 1 বছর 11 মাস কোমায় ছিল। হঠাৎ একদিন ভালো হয়, এই বুঝে আমার কপাল ফিরল। কিন্তু কথায় আছে না, মানুষ মারা যাওয়ার আগে একদম সুস্থ হয়, তাই হয়েছিল। আজ 7 দিন রূপ মারা গিয়েছে। মারা যাওয়ার আগে তোমায় লিখে পড়তো। নামের অংশে যখন লেখা দিত অর্থে আদিত্য আহমেদ, তখন কেঁদে উঠত আর বলতো, রানী সাহেবা তুমি সুখী হও, আদিত্য তোমার পায়ে সব সুখ এনে দিবে। আমার বিশ্বাস। শেষ ছিল অনুরিকা, শেষ ইচ্ছে ছিল অরুণিমা। আরশের পাশে কবর যেন হয়। অর্থে মাপ করো বলবো না, কারণ যা করেছি আমার ক্ষমা হয় না। তোমার সাজানো গোছানো সংসার বালিশ সংসার ছিল না। সংসার তো আমি বালিশ দিয়ে সাজিয়েছিলাম, যা আজ নেই। তোমার সংসার কেড়ে নিলেও তোমার ছিল, কিন্তু আমার সংসারের কোনো অস্তিত্ব নেই। আল্লাহ আমার পাপের শাস্তি হিসেবে সব কেড়ে নিয়েছে। ভালো থেকো বোন, অনেক সুখী হও। ভয়েস রেকর্ডটা শেষ হয়ে গেল। অর্তির হাত কাঁপছে আদিত্য, আয়ান দুজনে দুহাত ধরে। অর্তি বলে, আমি ঠিক আছি। অনেকক্ষণ বসে থাকার পর আদিত্য একটু বের হয়। সিগারেট খেতে হবে, খুব প্রয়োজন। মনো পাখি ঠিক আছে? হুম। অতীত হাতড়ে বেড়াচ্ছ। মানুষটা মরে গেছে আয়ান, ওর কোনো দোষ ছিল না। আদিত্যদার কি দোষ? মানে? আদিত্যদাকে কেন কষ্ট দিচ্ছ? অতীত ফিরে আসবে না। আদিত্যদার মতো তোমাকে কেউ ভালোবাসবে না। রূপের ভুলের শাস্তি তাকে দিও না। আগের পিছু হয়ে যাও। পিছু যান রেখে লাভ নেই। বালি দিয়ে নয়, ভালোবাসা দিয়ে সংসার সাজাও। অর্থি আয়ানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এই বুঝি কেটে দেয়। আয়ান অর্থির মাথা বুকে নিয়ে বলে, জানো তো, তোমার মাথা আমার বুকের উপর রাখলেই সব চিন্তা মুক্ত হয়ে যায়। তাহলে আদিত্যদা কতটা শান্তি পায় তুমি যখন তার বুকে মাথা রাখো? মনো পাখি, সাজাও না আবার সংসার। দেখিয়ে দু চোখ জোড়াক। আর শোনো, আমি এখন বের হচ্ছি, রাতে ফিরবো না। কান্নাকাটি করলে খবর আছে কিন্তু। আয়ান বেরিয়ে যাওয়ার পর অর্থি চুপচাপ বসে থাকে। অর্থি মনে মনে ভাবে, সত্যি কি আদিত্যদাকে সে ঠকাচ্ছে? বিয়ে করে আদিত্যদা আমার উপর দয়া করছে না তো? না, দয়া করলে আজকের অর্থি কখনোই মিসেস অর্থি আদিত্য আহমেদ হতো না। আদিত্য বাসায় ফিরেছে। রাত হয়ে গেছে। রুমে ঢুকে সিগারেট খাচ্ছে। এখানে আসার পর অর্থি শাড়ি পরে না, সালোয়ার কামিজ পরে কিংবা জিন্সের সাথে লং কামিজ। আজ হঠাৎ শাড়ি পরেছে। আদিত্যকে আরো ভিতরে ভিতরে পড়াচ্ছে। অর্থি ব্যালকনিতে এসে আদিত্যর সামনে পাশে দাঁড়ায়। আচ্ছা আদিত্যদা, তোমার মনে হয় না এখন আমাদের বেবি নেওয়া দরকার? বয়স তো কম হলো না, তারপর আবার দেরি হলে মানুষ বাবুকে তোমার নাতি নাতনি না বলে। আদিত্য অর্থির দিকে তাকিয়ে থেকে আবার সিগারেটে টান দেয়। সে জানে অর্থি কোনো রোমান্টিক উপন্যাস লিখেছে হয়তো, তাই এমন কথা বলছে। কারণ এমন উদ্ভট কথা প্রায়শই শোনা যায়। পরে বলে গল্পের প্লট ছিল। অর্থি জবাব না পেয়ে হুট করে আদিত্যকে টেনে ঠোঁটে ঠোঁট রাখে।
সিগারেটের সব ধোঁয়া ওর মুখের ভিতরে যেতেই কাস্তে কাস্তে ছেড়ে দেয়। আদিত্য দ্রুত পানি নিয়ে এসে পানি খাওয়ায়। চোখ মুখ লাল হয়ে গেছে। রেগে বলে, এমন কেউ করে? তুমি খাও কেন? চুপ। না। পানি খাও। হুম, তোমার ঠোঁট। আদিত্য ভুরু কুঁচকে বলে, আমার ঠোঁট? কিছু না, জ্বালাই খুব, তাই না? থাকো, আমি গেলাম। অর্থির ব্যবহার যেন সে পিচ্ছি অর্থির মতোই হয়ে গেছে। হাত ধরে আদিত্য বলে, ভালোবাসি পিচ্ছি। মাই গড, ভালোবাসো? আবার বলো। কানকে বিশ্বাস হচ্ছে না। চিমটি দাও। আমি মেবি স্বপ্ন দেখছি, না হলে আদিত্য দি গ্রেট আহমেদ ভালোবাসি বলেছে। দাও দাও দাও, চিমটি দাও। আদিত্য অর্থির নাকে কামড় দেয়। হুম, লাগলো না তো? লাগুক। এত জ্বালাস কেন? এত পুরাস কেন রে? পড়তে না জানলে পড়াই কেন? পড়াতে না জানলে পুরো কেন? কথা দিচ্ছি আজ থেকে জ্বালাবো, পুড়াবো। পারমিশন গ্রান্টেড। আদিত্য অর্থিকে কোলে উঠিয়ে অর্থি বলে, অতীত সহ মেনে নিতে পারবে আজ? অতীত পাল্টানো যায় না। যদি যেত তাহলে জীবন থেকে 4টে বছর মুছে দিতাম। ভবিষ্যৎ হয়ে থাকবো। এত ভালোবাসবো, সব ভুলিয়ে দেব। অর্থি জানে আদিত্য ছাড়বে না। সংসারটা এবার ভালোবাসা দিয়ে শক্ত করে করবে। সমুদ্রের তীরে বালি দিয়ে করবে, কিন্তু ভিত শক্ত থাকবে। দমকা হাওয়ায় যেন ভেঙে না যায়। আজ থেকে শুরু হবে নতুন এক পথ চলা, নতুন করে বেঁচে থাকা।